ওকে, আমরা থার্মোডাইনামিক ইন্টারফেসের আজকে এই ক্লাসে আমরা কেমিক্যাল অ্যাসপেক্টটা দেখব এবং which is known as adsorption, not absorption, adsorption. Okay, so at the end of this lecture you will be able to define and classify adsorption, deduce Gibbs adsorption equation and Langmuir adsorption equation isotherm, and apply concept of adsorption to material system. ওকে, সো অ্যাডজারশন একটা কনসেপ্ট, সেটা বলা হচ্ছে যে কোনো একটা এলিমেন্ট একটা ম্যাটেরিয়ালের সারফেসে যদি বেশি থাকে বাল্কের তুলনায়, তাহলে আমরা বলি ওই এলিমেন্টটা ওই সারফেসে অ্যাডজর্ব হয়েছে। ঠিক আছে, সো when a substance is present at a higher concentration at the surface compared to its bulk phase, the substance is said to be absorbed on the surface of that phase. ঠিক আছে, এখন এই অ্যাডজর্পশনটা ইউজুয়ালি উপরে ভেপার ফেজ থাকে, ভেপার ফেজ থেকে ইউজুয়ালি ডিপোজিশন হয়। সো আইদার সাবস্টেন্সটা আইদার একটা লিকুইড ফেজ হতে পারে অথবা সলিড ফেজ হতে পারে। সো লিকুইড ফেজের উপরে যে গ্যাস ফেজ আছে অথবা সলিড ফেজের উপরে যে গ্যাস ফেজ আছে, সেই গ্যাস ফেজ থেকে ওখানকার কোনো একটা এলিমেন্ট সারফেসের মধ্যে অ্যাবজর্ব হয়। ঠিক আছে, এই অ্যাবজর্পশনটা সারফেসে কেন বেশি হয়, এটা কেন হোমোজেনিয়াসলি ডিস্ট্রিবিউট হয়ে গেল না বাল্ক লিকুইডের মধ্যে, দুইটা কারণ হিসাবে ট্রিট করা হয়। একটা হলো দ্য ফেজ ইজ টু উইক টু পেনিট্রেট বন্ড যেটা আছে, তার মানে যে ম্যাটেরিয়ালটা অ্যাবজর্ব হচ্ছে সেই বন্ডটা ভেরি উইক বন্ড, অ্যাজ এ রেজাল্ট সে স্ট্রং বন্ড ফর্ম করছে না এবং ভিতর দিকে ডিফিউজ করছে না। অর যে ম্যাটেরিয়ালটা যে এলিমেন্টটা ডিফিউজ যে অ্যাবজর্ব হচ্ছে সেই এলিমেন্টের সাইজ অনেক বড়, যার কারণে সে ভিতর দিকে ঢুকতে পারছে না। সো আইদার বন্ড ইজ টু উইক টু পেনিট্রেট more on the bulk phase, or the size of the atom is larger, যাতে করে সে ভিতরের দিকে পেনিট্রেট করতে পারছে না। As a result, সে সারফেসের মধ্যে থেকে যাচ্ছে। So that is the basic principles of adsorptions. দুটো অ্যাডজর্পশন থিওরি অ্যাপ্লাই করা হয় সাধারণত। সলিড আর লিকুইড ফেজের মধ্যে যদি কোনো একটা এলিমেন্ট অ্যাডজর্ব হয় তখন গিবস অ্যাডজর্পশন ইকুয়েশন ইউজ করা হয়। সো এটা হলো গামা, ক্যাপিটাল বড় হাতে গামা, সারফেস টেনশনে যে গামা আছে এটা ছোট গামা, এটা হলো বড় গামা। সো অ্যামাউন্ট অফ ম্যাটেরিয়াল কে অ্যাবজর্বড onto the surface is equal to concentration in the bulk phase by RT into D gamma by D concentration of the K phase. তার মানে surface tension are differential with respect to concentration. So এখানে ফর্মুলার মধ্যে একটা মাইনাস সাইন আছে, সুতরাং এইটা অ্যামাউন্ট অফ ম্যাটেরিয়াল অ্যাবজর্ব সেটা যদি একটা পজিটিভ কোয়ান্টিটি হয়, একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট হয়, তাহলে এই মাইনাসটাকে অবশ্যই প্লাস হতে হবে এবং এটা প্লাস করতে গেলে এর কনসেন্ট্রেশন ইট ইজ এ পজিটিভ ভ্যালু, আর টি দুইটাই পজিটিভ ভ্যালু, সুতরাং এই যে ডিফারেন্সিয়াল যেটা আছে এইটার ভ্যালু মাস্ট বি নেগেটিভ। ঠিক আছে, দ্যাটস দ্য কন্ডিশন যে একটা অ্যামাউন্ট একটা সাবস্টেন্স যদি অ্যাবজর্ব হতে হয় অনটু এ সারফেস, এই অ্যাডজর্পশনের সময় সারফেস টেনশনটা কমিয়ে দিতে হবে, সারফেস টেনশনটা কমে যাবে, তখনই কেবলমাত্র একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ ম্যাটেরিয়াল সারফেসের উপরে অ্যাবজর্ব হবে। সো ডি গামা বাই ডিসি মাস্ট বি নেগেটিভ। এটা নেগেটিভ হলে পরে কেবলমাত্র এই নেগেটিভিটি পজিটিভ হয়ে এই দিস অ্যামাউন্ট যেটা এক্সেস কনসেন্ট্রেশন অফ সলিড এটা পজিটিভ হবে। ঠিক আছে, সো এটা হলো গিবস অ্যাডজর্পশন ইকুয়েশন। আমরা এটাকে করছি না, এক্সপ্লেন করছি না কিভাবে ডেভেলপ হলো, বইয়ের মধ্যেও মনে হয় আমরা দেইনি। ওকে, জাস্ট আমরা এটা এক্সপ্রেস করেছি। দ্য ইকুয়েশন ইজ অ্যাপ্লাইড অনলি টু ডাইলিউট সলিউশন, কারণ এই বাল্কের মধ্যে সলিউশন কনসেন্ট্রেশন সি যেটা সেটা কম কোয়ান্টিটি হতে হবে। ফর আইডিয়াল সলিউশন আমরা জানি কনসেন্ট্রেশন ক্যান বি রিপ্লেস বাই মোল ফ্র্যাকশন, ঠিক আছে, অথবা রিয়েল সলিউশন সিকেটা আমরা অ্যাক্টিভিটি দিয়ে রিপ্লেস করতে পারি ডিপেন্ডিং অন দ্য সলিউশন। যেহেতু সলিউশনের কথা বলা হচ্ছে, এই কনসেন্ট্রেশন ভ্যালুটা এটা আইদার মোল ফ্র্যাকশন অর অ্যাক্টিভিটি। আরেকটা হলো যদি শুধু গ্যাসের কথা বলি, যে একটা সলিডের উপরে যদি একটা গ্যাস মলিকিউল কনসেন্ট্রেট করে, তাহলে পরে সেটা জন্য আরেকটা ফর্মুলা ইউজ করা হয়, সেটাকে ল্যাংমুইর অ্যাডজর্পশন আইসোথার্ম বলে। ঠিক আছে, এবং সেটা হলো থিটা ইজ ইকুয়াল টু কেভি বাই কেভি প্লাস কে প্রাইম।
থিটা হলো মনে করো একটা সারফেস, যেটা যদি সলিড হয়, এই সলিড সারফেসের মধ্যে কতটুকু জায়গার মধ্যে এই পার্টিকেলটা গ্যাস ফেজটা অ্যাবজর্ব হয়েছে, কতটুকু জায়গার মধ্যে লেগে আছে। এখানে যদি এই পুরাটা যদি 100% হয়, এই 100% মধ্যে কত পার্সেন্ট আছে সেটা হলো থিটা। ফ্র্যাকশন অফ টোটাল অ্যাবজর্ব সাইড উইথ দ্য গ্যাস মলিকুল, পার্শিয়াল প্রেশার অফ দ্য গ্যাস। 2 নাম্বার হলো কে যেটা আছে দুইটাই কনস্ট্যান্ট, কে এবং কে প্রাইম দুইটাই কনস্ট্যান্ট। সো এই হলো ল্যাংমুর অ্যাডজাস্টমেন্ট আইসোথার্ম, যেটা গ্যাস মলিকুলের জন্য। আর আগেরটা any concentration of solute, any solute under the gas molecule or on the solid or liquid phase. অ্যাডজর্পশন দুই ধরনের, একটাকে বলে ফিজিক্যাল অ্যাডজর্পশন, যেটাকে সামটাইমস ফিজিজর্পশনও বলে, আর একটা হলো কেমিক্যাল অ্যাডজর্পশন, যেটাকে কেমিজর্পশনও বলে। ঠিক আছে? সো ফিজিক্যাল অ্যাডজর্পশন হলো মোর দ্যান ওয়ান মলিকুল থিক, তার মানে একটা সলিডের মধ্যে এই গ্যাস অ্যাটম যেটা এটা অ্যাবজর্ব হচ্ছে সেটা 1 মলিকুল থিক হতে পারে, 2 মলিকুল থিক হতে পারে, 3 মলিকুল থিক হতে পারে। তো এরকম ভাবে এটা একটা সারফেসের উপর জমতে পারে। ঠিক আছে? অন দ্য আদার হ্যান্ড কেমিক্যাল অ্যাডজর্পশন যেটা আছে সেটার মধ্যে অনলি 1 মলিকুল থিক। ঠিক আছে? এখানে অ্যাটমগুলা শুধুমাত্র একটা লেয়ার, 1 লেয়ার এটা ফর্ম করবে, 1 মলিকুল থিক, এবং এইটা ডমিনেট এট হাই টেম্পারেচার, এবং এখানে বন্ড যেটা ফর্ম করে সেটা ট্রু কেমিক্যাল বন্ড। ঠিক আছে? সো একটা স্ট্রং কেমিক্যাল বন্ডের মাধ্যমে কেমিক্যাল অ্যাডজর্পশন হয়ে থাকে বা কেমিজর্পশন হয়ে থাকে। গ্যাস মলিকুল হেল্ড বাই স্ট্রং ট্রু কেমিক্যাল বন্ড, এবং ল্যাংমুর আইসোথার্ম যেটা আছে সেটা সে ফলো করে। অন দ্য আদার হ্যান্ড ফিজিক্যাল অ্যাবজর্পশন যেটা, সেটা হলো আমরা বলছি এটা মাল্টি লেয়ারে ফর্ম করে, ইউজুয়ালি লো টেম্পারেচার ফর্ম করে, এবং এদের বন্ড যেটা আছে ভেরি উইক বন্ড, ভ্যান ডার ওয়ালস বন্ডের মাধ্যমে হতে পারে। সো উইক বন্ড হওয়ার কারণে এটাকে যদি আমি একটু শেক করি অথবা একটু হাই টেম্পারেচার দিই, সাথে সাথে এগুলো ডিটাচ হয়ে যায়। অন দ্য আদার হ্যান্ড এখানে যেহেতু ট্রু কেমিক্যাল বন্ডের মাধ্যমে হচ্ছে, সেটা ভাঙতে গেলে পরে বন্ড ভাঙতে হয়। আর এখানে ক্যান ইজিলি বি থার্মালাইজেশন, সেটা কথা বললাম, এটা ল্যাংমুর আইসোথার্ম এটা ফলো করে না। এবং এখানে যেহেতু ল্যাংমুর আইসোথার্ম ফলো করে, সুতরাং এটার অ্যাডজর্পশনের যে কাইনেটিক্স যেটা আছে, সেই কাইনেটিক্সটা নরমাল যে আর্মিনিয়াস রুল আছে, যেটা রেট ইজ ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল অফ অ্যাক্টিভেশন এনার্জি বাই আরটি, সেই ফর্মুলা দিয়ে এটা রিপ্রেজেন্ট করা যায়। সো এটা টু ডিফারেন্ট প্রসেস। এক্সাম্পল হিসেবে আমরা ধরতে পারি যে হাইড্রোজেন মলিকুল অ্যাবজর্ব হয় মেটালিক সারফেসে। সো -200 ডিগ্রি সেন্টিগ্রেডে, অর্থাৎ একদম ভেরি লো টেম্পারেচারে মেটালের সারফেসের উপরে হাইড্রোজেন মলিকুল ফ্রম দ্য গ্যাস অ্যাটমসফিয়ার এটা অ্যাবজর্ব হয়। ঠিক আছে? এবং সেগুলো হলো ফিজিক্যাল অ্যাবজর্পশন। সো ভেরি লো টেম্পারেচারে ডোমিনেট অ্যাট লোয়ার টেম্পারেচার। সো ভেরি লো টেম্পারেচার এখানে বলা হচ্ছে অ্যারাউন্ড 200 ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস, সেই টেম্পারেচারে হাইড্রোজেন অ্যাটমগুলো ফিজিক্যালি অ্যাবজর্বড হয়, এবং যখন টেম্পারেচার আস্তে আস্তে বাড়ানো হয় তখন এই ফিজিক্যাল অ্যাডজাস্টমেন্টটা বিকামস টু কেমিক্যাল অ্যাডজাস্টমেন্ট, এমন একটা ট্রু বন্ড ফর্ম করে অ্যারাউন্ড 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন এটা কেমিজর্পশন হয়। তো এই হলো এক্সাম্পলের কথা বলা হলো। আমরা কয়েকটা অ্যাপ্লিকেশন যদি এখানে দেখি, ফার্স্টলি অ্যাপ্লিকেশন অফ কাটিং ফ্লুইড। ঠিক আছে? সো কাটিং ফ্লুইড কথা আমরা একটু আগে আলাপ করেছি, গত ক্লাসে আলাপ করেছি। সেটা হলো যে কাটিং ফ্লুইডটা আমরা ইউজ করি যাতে করে কাটিংটা ইজি হয়। কাটিংটা ইজি হয় কিভাবে ইজি হয়? সেটা হলো যে কাটিং এর সময় আমি টুল দিয়ে যে সারফেসটা কাটছি, মেশিনিং করতেছি, এই ঘর্ষণের মধ্যে প্রচুর হিট জেনারেট করে, এবং এই হিটের কারণে টুলের সারফেসটা, মাথাটা এটা হয়ে যায়, ব্লান্ট হয়ে যায়। সারফেস ব্লান্ট হয়ে গেলে পরেই আর কাটতে পারে না, টুল নষ্ট হয়ে গেল। সো এই টুল ওয়্যারটা যাতে কম হয়, যার কারণে কাটিং ফ্লুইড ইউজ করা হয়। কাটিং ফ্লুইড পারপাস হলো দুইটা, একটা পারপাস হলো ফ্রিকশনটা কমিয়ে দেওয়া যাতে হিট বেশি জেনারেট না করে, আর 2 নম্বর হলো হিট যদি জেনারেট করে সেই হিটটাকে সরিয়ে ফেলা। ঠিক আছে? সো এই দুইটা কাজের জন্য তাহলে 2 ধরনের ম্যাটেরিয়াল ইউজ করা হয়। অয়েল ইউজ করা হয় লুব্রিকেটিং পারপাসের কারণে, ফ্রিকশনটা কমিয়ে দেওয়ার কারণের জন্য, আর ওয়াটার ইউজ করা হয় হিটটাকে সরিয়ে ফেলার জন্য। কথা হলো যে এই অয়েল এবং ওয়াটার দুইটা একসাথে কখনোই মিক্স হয় না। এই মিক্সিং পারপাসের জন্য আমরা একটা পার্টিকুলার জিনিস ইউজ করি যেটাকে বলে ইমালসিফায়ার। ঠিক আছে? সো ইমালসিফায়ার ইউজ করে সারফেস টেনশন কমিয়ে দেওয়া হয় বিটুইন অয়েল এন্ড ওয়াটার ইন্টারফেস। ঠিক আছে? সো ইমালসিফায়ারের মধ্যে এটা একটা ইমালসিফায়ার হলো ফর এক্সাম্পল সোডিয়াম স্টিয়ারেট। সো সোডিয়াম স্টিয়ারেটের ফর্মুলা এটা, এই ধরনের স্টিয়ারেট ফর্মুলা।
সো এই সোডিয়াম স্টিয়ারের মধ্যে দুইটা পার্ট আছে। একটাকে বলে নন পোলার পার্ট, লম্বা একটা হাইড্রোকার্বন চেইন আছে, আর একটা হলো পোলার পার্ট। ঠিক আছে, সো এই পোলার পার্টের মধ্যে দুইটা আছে, একটা হলো সোডিয়াম আর একটা হলো অক্সিজেন। ঠিক আছে, এই নন পোলার পার্ট যেটা আছে, নন পোলার পার্টটা অয়েলে ডিসলভ হয়ে যায়। নন পোলার পার্টটা লেসটা, এই লেসটা কথা বলা হচ্ছে। সো লেসটা অয়েলে ডিসলভ হয়ে যায়, আর পোলার পার্ট যেটা আছে, পোলার পার্টটা অয়েলের সারফেসে অ্যাবজর্বড হয়। পোলার পার্টের মধ্যে দুইটা আছে, একটা সোডিয়াম, সেটা ওয়াটারে চলে যায়, আর অক্সিজেনটা সারফেসের মধ্যে অ্যাবজর্ব হয়। ঠিক আছে, আর ওয়াটার মলিকুলেও একই দুইটা পার্ট আছে। এখানকার যে হাইড্রোজেন যেটা আছে, সেই হাইড্রোজেনটা যখন এই অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে, তার মানে এদের মধ্যে একটা ট্রু বন্ড ফর্ম করে। জিনিসটা যেটা দাঁড়াচ্ছে সেটা হলো যে এই অক্সিজেনটা এই অয়েলের সারফেসে অ্যাবজর্ব হয়ে এই সারফেসের সারফেসেশনটা কমে যায়। যেহেতু সারফেসেশন কমে যায়, খুব সহজেই এই অয়েলটা একটা বাবল ফর্ম করে। ঠিক আছে, তো তার মানে আলটিমেটলি কাটিং ফ্লুইড বানানোর সময় যখন আমরা অয়েল ওয়াটার মিক্স করি, ওয়াটারের মধ্যে অয়েলের ছোট ছোট অনেক ড্রপলেট থাকে। সো দিস ইজ দ্য ফ্লুইড। একদম মিক্স হয়ে হোমোজিনিয়াস একটা সিঙ্গেল লিকুইড ফর্ম করবে সেটা না, ওয়াটারের মধ্যে অয়েলের অনেক ছোট ছোট অনেক ড্রপলেট ফর্ম করে, এবং এই ড্রপলেট ফর্ম করার জন্যই আমরা এই ইমালসিফায়ারটা দেই। ইমালসিফায়ারের পোলার পার্টটা, নন পোলার পার্টটা অয়েলের ভিতরে ঢুকে যায়, আর পোলার পার্টটার একটা অংশ নেগেটিভ পার্ট যেটা, সেটা অয়েলের মধ্যে, নেগেটিভ পার্ট বলতে মিন করছি অক্সিজেন পার্টটা, সেটা সারফেসের মধ্যে অ্যাবজর্ব হয়ে সারফেসের কমিয়ে দেয়, যার ফলে অয়েলটা ইজিলি গোল হয়ে যায়। সো দ্যাটস দ্য ওয়ান অ্যাপ্লিকেশন অফ সারফেস টেনশন ইন কাটিং ফ্লুইড। অ্যাডজর্পশনের একটা অ্যাপ্লিকেশন দেখানো হলো। সিমিলার একটা অ্যাপ্লিকেশন আছে ফ্রোথ ফ্লোটেশন প্রসেস। ফ্রোথ ফ্লোটেশন প্রসেস এটা হলো এক্সট্রাক্টিভ মেটালার্জির একটা পার্ট। আমরা গত ক্লাসে বলেছি এক্সট্রাক্টিভ মেটালার্জি মানে হলো যেখানে আমরা ওর থেকে, মাইন থেকে ওর বের করে এটাকে এক্সট্রাক্ট করি। ঠিক আছে, তো যখন আমরা ওর যখন আমরা এক্সট্রাকশন করি, এক্সট্রাকশন করার সময় তাহলে আমরা ওরটা নিলাম, ওরের সাথে বিভিন্ন ধরনের গ্যাং ম্যাটেরিয়াল বলে। গ্যাং ম্যাটেরিয়াল মানে সিলিকন ডাইঅক্সাইড বা এই ধরনের ময়লা যেটা আছে। ওর মিনারেল মনে করো লেডের কথা যদি চিন্তা করি লেড অক্সাইড, বা আয়রনের কথা যদি চিন্তা করি হেমাটাইট, আরো ইলমেনাইট, তো হিউম্যানাইট কি আর কি Fe2O3, Fe3O4 এগুলোকে ম্যাগনেটাইট এক্সেট্রা কতগুলো নাম আছে। তো এগুলো হলো ওর মিনারেল, যেখান থেকে আমি মেটালটা এক্সট্রাক্ট করছি। এই ওর মিনারেলের সাথে গ্যাং মিনারেল থাকে। গ্যাং মিনারেল মানে হলো যেগুলো ময়লা, যেগুলো সরাই ফেলতে হবে, যেমন সিলিকন ডাইঅক্সাইড, এটা একটা গ্যাং মিনারেল। তাহলে যখন এগুলো মিক্স অবস্থায় আমি মাইন থেকে নিলাম, এন্ড পুরাটা আমি চার্জ করতে পারি না ফার্নেসে, বিকজ এই গ্যাং মিনারেলও তখন গলে যাবে, এবং গ্যাং মিনারেল গলার জন্য এক্সট্রা এনার্জি লস হবে। সো আমাদের প্রথম কাজ হলো মাইন থেকে তোলার পরে অ্যাজ ফার অ্যাজ পসিবল এই ময়লাগুলোকে ফেলে দেওয়া, এবং ওরের পার্সেন্টেজটা, মানে ওর মিনারেলের পার্সেন্টেজটা বাড়িয়ে দেওয়া। এই যে ময়লাটা সরিয়ে ফেলা, সেটা পানিতে ধুইলে পরে যায় না সবসময়, কারণ আমরা বলেছি এখানে সারফেস টেনশন একটা রোল প্লে করে। তো এর জন্য একটা প্রসেস অ্যাপ্লাই করা হয় যেটাকে বলে ফ্রোথ ফ্লোটেশন প্রসেস। এই ফ্রোথ ফ্লোটেশন প্রসেসের মধ্যে কি করা হয়, একটা কন্টেইনারের মধ্যে এই ম্যাটেরিয়ালটা চার্জ করা হয়, তার মানে এখানে ওরও আছে, গ্যাংও আছে। এটা চার্জ করার পরে এর মধ্যে আমরা বাবল ডিসপার্স করি, বাবল ফ্লো করি। ঠিক আছে, এইটা দিয়ে, এবং এটাকে রোটেট করি। ঠিক আছে, যখন এয়ার বাবলটা দেওয়া হয় তখন যেটা করে, এই এয়ার বাবলের মধ্যে কিছু এই যে আইদার ওরের পার্ট অথবা গ্যাংয়ের পার্ট এয়ারের সাথে অ্যাটাচড হয়ে যায়। এয়ার বাবলের সাথে অ্যাটাচড হয়ে, যেখানে এয়ার বাবলের সাথে ওই আইদার ওর মিনারেল অথবা গ্যাং মিনারেল এটার সাথে অ্যাটাচড হয়ে বাবলটা যখন উপরে উঠে যায় তখন এটা সেপারেট হয়ে যায়। ঠিক আছে, তো এই হলো ওভারঅল সিনারিও। ঠিক আছে, সো ওর মিনারেল অলওয়েজ অ্যাসোসিয়েটেড উইথ ভ্যালুলেস গ্যাং মিনারেল টু ইমপ্রুভ দ্য কনসেন্ট্রেশন অফ ভ্যালু মিনারেল। ভ্যালু মিনারেল মানে যেটা থেকে ওর মিনারেল বলতেছি, মিনারেল কনসেন্ট্রেশন প্রসেস such as ফ্রোথ ফ্লোটেশন আর ইউজড। ঠিক আছে, সো এখানে তাহলে কি করা হচ্ছে, ফ্রোথ ফ্লোটেশন ইজ এ মিনারেল ড্রেসিং প্রসেস। ফ্রোথ ফ্লোটেশনের তাহলে দুইটা পার্ট, একটা মডেল হলো ফ্রথ তৈরি করা। ফ্রথ কাকে বলে,
এই যে ফেনা তৈরি করো। এখানে তাহলে বাতাসের ফেনা তৈরি করতেছি। বাতাসের ফেনা তৈরি করার জন্য বাতাসের বাবলটাও তৈরি করতে হবে, এবং বাবলটা যাতে সহজে বাস্ট না হয়ে যায়, বাবলটাকে স্টেবিলাইজ করা। বাবলটাকে স্টেবিলাইজ করার জন্য যেটা করা হয় সেটা হলো পাইন অয়েল। ঠিক আছে, দিস ইজ পাইন অয়েল। ওই জাস্ট আগে কাটিং ফ্লুইডের মধ্যে যেভাবে বলছি এক্স্যাক্টলি সেম মেকানিজমে এই পাইন অয়েল ফ্রোদার হিসেবে কাছে। ফ্রোদার মানে ফ্রথ তৈরি করে যে ম্যাটেরিয়ালটা। সো এরাও এদেরও নন পোলার পোলার পার্ট যেটা আছে, নন পোলার পার্টটা এয়ারের বাবলের ভিতরে ঢুকে যায়, আর পোলার পার্টটা সারফেসের মধ্যে অ্যাটাচড হয়। ঠিক আছে, পাইন অয়েলে পোলার পার্টটা সারফেসে অ্যাটাচড হয় এবং এটা সারফেসে কমে যায়, সো খুব ইজিলি গোল হয়ে যায় এবং বাবল বিকাম স্টেবল। সো একটা জিনিস কি হচ্ছে, আমরা ফ্লুকচুয়েশন প্রসেসে এক ধরনের এলিমেন্ট ম্যাটেরিয়াল ইউজ করি যেটাকে বলে ফ্রোদার। ফ্রোদারের কাজ কি? ফ্রোদারের কাজ হলো ফেনা, স্টেবল ফেনা তৈরি করতে হেল্প করা। ঠিক আছে, সো ফেনা তৈরি করলো এবং ফেনার মধ্যে কি করে নন ওয়েটেড মিনারেল বাল্টি গুলো এয়ারের মধ্যে, এই এয়ারের ফেনার মধ্যে অ্যাটাচড হয়, এটা উপর দিকে ভেসে ওঠে, আর যারা এই ফেনার মধ্যে যারা অ্যাটাচ না হয় এরা নিচে পড়ে যায়। ঠিক আছে, ওয়েটেবিলিটি শব্দটা একটু আগে আমরা ডিফাইন করেছি। ওয়েটেবিলিটি সবসময় পানির রেসপেক্টে মিন করতে হয়। ওয়েটেবিলিটি অলওয়েজ লিকুইডের সাথে হয়। এখানে যদি লিকুইড পানি আছে, সুতরাং পানির সাথে ওয়েটিং এর কথা, বাতাসের সাথে কখনো ওয়েটিং হয় না। ঠিক আছে, তো পানির সাথে ওয়েটেড, পানির সাথে যারা ওয়েটেড তারা নিচে সিঙ্ক করে, আর পানির সাথে যারা নন ওয়েটেড তারা বাতাসের বাবলের সাথে অ্যাটাচড হয়, এরা উপরে ভেসে ওঠে। ওকে, সো এখন আমাদের এখানে দুইটা পার্টিকেল আছে। একটা পার্টিকেল হলো গ্যালেনা। আচ্ছা, একটু পরে দেখায়, আগে প্রিন্সিপালটা ধরি। জাস্ট এই ছবিটি আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম। এখানে আমরা বলেছিলাম এটা হলো গ্যাস, এখন আমরা বলতেছি এয়ার। এখানে বলেছিলাম আমরা লিকুইড, আমরা এখানে এটা বললাম ওয়াটার, এটাকে বলেছিলাম সলিড, এখন আমরা বললাম মিনারেল। ঠিক আছে, সেই মিনারেল পার্টিকেলটা বাতাসের বাবলের সাথে অ্যাটাচড হবে নাকি ওয়াটারের সাথে অ্যাটাচড হয়ে নিচে পড়ে থাকবে, এই হলো কথা। তো এখন আমরা এই ফর্মুলা, এই সাবস্টিটিউশনের ফর্মুলার সাথে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে গামা ডাব্লিউ মিনারেল এটা সমান সমান এটা প্লাস এটা cos থিটা। ঠিক আছে, ফর্মুলা কি আমরা ভুল লিখেছি? ও না, cos থিটা যদি এটার সাথে, ঠিক আছে, এটা সমান সমান এইটা প্লাস এইটার cos থিটা। সো এটা হলো, এখন আমরা কম্পেয়ার করব লিকুইডের সাথে সলিড, লিকুইডের সাথে গ্যাস, লিকুইডের সাথে সলিড, লিকুইডের সাথে গ্যাস। তার মানে লিকুইড কোনটা? ওয়াটার। ওয়াটারের সাথে গ্যাস, ওয়াটারের সাথে সলিড, মিনারেল হলো সলিড। ঠিক আছে, সো এই দুইটার মধ্যে কোনটা বড় কোনটা ছোট সেটাই হলো আমাদের কম্প্যারিজন। ঠিক আছে, আমরা জানি সারফেসেশন যত ছোট হবে অ্যাট্রাকশন তত বড় হবে। ঠিক আছে, সো এখন এই থিটা ভ্যালুটা যদি 90-র চেয়ে বড় হয়, 90 চেয়ে বড় হলে পরে এই ভ্যালুটা নেগেটিভ হয়ে যাবে। এই ভ্যালু যদি নেগেটিভ হয়ে যায় তাহলে কি হয়? তাহলে এই ভ্যালুটা বড় হবে, ওয়াটার মিনারেল বড় হবে। ওয়াটার মিনারেল যদি বড় হয় তাহলে এটার মধ্যে অ্যাট্রাকশন কম হবে, তার মানে এয়ারের সাথে মিনারেলের অ্যাট্রাকশন বেশি হবে। সো মিনারেল এয়ারের সাথে অ্যাট্রাক্ট হয়ে উপর দিকে বেশি হবে। ঠিক আছে, সো এই হলো আমাদের সিনারিও। এখন এক্সাম্পল আমরা যেটা ধরতেছি যে লেড সালফাইডের সাথে সিলিকন ডাইঅক্সাইড, তার মানে আমরা লিকুইডের মধ্যে ফ্লোটেশনের মেশিনের মধ্যে আমরা কিছু পার্টিকেল নিয়েছি যেটা লেড অক্সাইড, লেড সালফাইড, পিবিএস। সো লেডের মিনারেলের নাম হলো গ্যালেনা। ঠিক আছে, এটা হলো লেড সালফাইড। আর তার সাথে মনে করো ছোট ছোট আরো পার্টিকেল যেগুলো আছে সেগুলো মনে করো সিলিকন ডাইঅক্সাইড। এই দুইটা মিনারেলের কথা আমরা এখানে উল্লেখ করছি। সিলিকন ডাইঅক্সাইড হলো আনওয়ান্টেড মিনারেল, যেটাকে আমাদের সরাই ফেলতে হবে। লেড সালফাইডের পার্সেন্টেজ আমাদের বাড়াতে হবে, তারপরে এটা ফার্নেসে চার্জ করব। এখন এটা যখন আমরা দেই, এখন এই লিকুইডের সাথে এটার অ্যাঙ্গেল অলমোস্ট জিরো। ঠিক আছে, 0 ডিগ্রি মানে হলো ওয়েটেড বাই দ্য পার্টিকল, একদম কমপ্লিটলি ওয়েটেড বাই দ্য লিকুইড মেটাল। সো ইনিশিয়ালি লেড সালফাইড এবং সিলিকন ডাইঅক্সাইড দুইটাই পানিতে থেকে যায়, তারা সেপারেট হয় না, কারণ এদের কন্টাক্ট অ্যাঙ্গেল 0, ওয়েটেবিলিটি হলো 100% ওয়েটেবিলিটি, কমপ্লিটলি ওয়েটেড বাই দ্য সারফেস লিকুইড মেটাল, সো দে সিঙ্ক রাদার দ্যান অ্যাটাচড উইথ দ্য বাবল অ্যান্ড ফ্লোটস। এটা হয় না। এখন আমরা এইটাকে, এই সমস্যাটা দূর করার জন্য আমরা কালেক্টর বলে কিছু ম্যাটেরিয়াল ইউজ করি। আগে আমরা বলছিলাম ফ্লোদার। তাহলে মিনারেল ড্রেসিং প্রসেসে দুই ধরনের ম্যাটেরিয়াল ইউজ করা হয়। একটাকে বলে ফ্লোদার, ফ্লোদারের কাজ হলো স্টেবল বাবল ফর্ম করা, আরেকটা হলো কালেক্টর। কালেক্টর মানে হলো যে ম্যাটেরিয়ালটা দেওয়া হচ্ছে সিলেক্টিভলি ম্যাটেরিয়াল গুলোকে কালেক্ট করে।
ঠিক আছে, সিলেক্টিভলি কালেক্ট করে। এটা এখানে যে ধরনের ম্যাটেরিয়াল আছে, এখানে দুই ধরনের ম্যাটেরিয়াল আছে, একটা হলো সালফাইড, একটা হলো সিলিকন ডাইঅক্সাইড। এদের মধ্যে প্রিফারেন্সিয়ালি সে কোনো একটার সাথে সে রিঅ্যাক্ট করবে, একটার সাথে রিঅ্যাক্ট করে তার সারফেস টেনশনটা বাড়ায় কমায় দিবে। ঠিক আছে, সো এখানে কালেক্টর যেটা অ্যাড করা হচ্ছে পটাশিয়াম ইথাইল জ্যানথেট এই সিস্টেমের জন্য, অন্য সিস্টেমে ডিফারেন্ট হতে পারে। সো লেড সালফাইড এবং সিলিকন ডাইঅক্সাইড সিস্টেমের বেলায় কালেক্টর হিসেবে ইউজ করা হয় পটাশিয়াম ইথাইল জ্যানথেট, এবং এদের কাজ হলো থিটা ভ্যালু অল্টার করে দেওয়া। সে যে করে কি, লেড সালফাইডের সাথে ওয়াটারে যে কন্ট্যাক্ট অ্যাঙ্গেল আছে থিটা ভ্যালু, সেই কন্ট্যাক্ট অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি চেয়ে বাড়িয়ে দেয়। কিন্তু সিলিকার সাথে তার কোনো সম্পর্ক নেই। মানে সিলিকার থিটা ভ্যালু যা আছে তাই থাকে, কিন্তু লেড সালফাইডের থিটা ভ্যালুটা সে 0 থেকে বাড়িয়ে দেয়। তাহলে থিটা ভ্যালুটা যখন বেড়ে গেল, আমি জানি থিটা যত ছোট হবে তত ওয়েটেবিলিটি হবে, ওয়াটারের সাথে তার অ্যাট্রাকশন তত বেশি হবে। এবং থিটা ভ্যালু যেহেতু বেড়ে গেল, তখন তার অ্যাট্রাকশনটা আস্তে আস্তে একটু কমতে থাকে, এবং যার কারণে বাতাসের সাথে লেড সালফাইডটা অ্যাটাচড হয়। সো বাতাসের বাবলের সাথে লেড সালফাইডটা অ্যাটাচড হয়ে সে উপরে ভেসে ওঠে, এবং ফ্লোজ হিসেবে তার মানে ফেনা, সো ফেনার মধ্যে লেড সালফাইড অ্যাটাচড হয়ে ফেনা দিয়ে এটা পড়ে গেল, আর চেম্বারের মধ্যে সিলিকনের পার্টিকেল গুলো থেকে গেল। এই হলো মোটামুটি সিনারিও। ঠিক আছে, সো ওয়াটার ওয়েটস বোথ গ্যালেনা মানে lead sulfide and silica with contact angle close to 0. When a small quantity of collector is added, collector মানে এখানে potassium ethyl জ্যানথেট, the contact angle is raised from 0 to 60 degree on the galena. So galenaর ভ্যালু, এটা থিটা ভ্যালু 60 ডিগ্রিতে নিয়ে যায়। On the other hand, the contact angle on the silica remains almost 0. So silica ভ্যালু যা আছে তাই থাকে। lead sulfide contact angle with water সেটা 60 তে নিয়ে যায়, সো ওয়েটেবিলিটি কমে গেল। ওয়েটেবিলিটি কমে যাওয়া মানে এ তখন বাতাসের সাথে অ্যাড হচ্ছে। ঠিক আছে, সো বাতাসের সাথে অ্যাড হয়ে আলাদা হয়ে গেল। সো the polar group of the xanthate molecule attract the lead to of galena and form lead xanthate which exist on the galena surface. তার মানে অ্যাবজর্ব হচ্ছে এই লেডের উপরে, এই পোলার গ্রুপটা অ্যাবজর্ব হচ্ছে এবং কন্টাক্ট অ্যাঙ্গেল বাড়িয়ে দেয়, তারপরে সারফেস টেনশনটা কমিয়ে দেয়, কন্টাক্ট অ্যাঙ্গেল বাড়িয়ে দেয়। অন দ্য আদার হ্যান্ড, নন পোলার গ্রুপ যেটা আছে ফেস আউটসাইড দ্য গ্যালেনা টুয়ার্ডস ওয়াটার and less attracted to the water, raise the value of water mineral contact angle. So xanthate molecule have no action on silica which remains. ঠিক আছে, তো জিনিসটা বোঝা গেছে। সো এই হলো আমাদের মোটামুটি দুইটা পার্টিকুলার অ্যাপ্লিকেশন আমরা দেখলাম, একটা কাটিং তৈরির মধ্যে দেখলাম, আরেকটা দেখলাম হলো মিনারেল ড্রেসিং প্রসেস, ফ্রুট ফর্টেশন, সেখানে কি করে আমরা কোন একটা পার্টিকুলার মিনারেলকে সিলেক্টিভলি কালেক্ট করি, এবং দ্যাটস ওয়াই কালেক্টর হ্যাজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশনস। তার মানে এমন ভাবে কালেক্টরগুলো ডিজাইন করা যায় যে এনি পার্টিকেল ক্যান বি সিলেক্টিভলি সিলেক্টেড, যাতে করে ওই পার্টিকেলটাকে আমি সরিয়ে দেবো। মিক্সার আছে, মিক্সারের মধ্যে শুধুমাত্র এই পার্টিকেলটা সরিয়ে দেবো, তার জন্য আলাদাভাবে ম্যাটেরিয়াল অ্যাড করা হয় যে শুধু ওইটার সাথে ইন্টারেক্ট করে, এবং থিটা ভ্যালুটাকে কম বেশি করে আইদার সরিয়ে ফেলে অথবা ডুবিয়ে ফেলে। ঠিক আছে, তো এই চ্যাপ্টারে অঙ্ক বলতে সারফেস টেনশন রিলেটেড কয়েকটা অঙ্ক আমরা একটু গত ক্লাসে যেটা দেখিয়েছিলাম। আরেক ধরনের অঙ্ক আছে, সেটা হলো ওই অ্যাবজর্পশন রিলেটেড অঙ্ক। তো এখানে একটা অঙ্ক দেখানো হচ্ছে, সেটা হলো যে a nickel specimen is held under helium 1200 ডিগ্রিতে, dihedral angle of a grain boundary perpendicular the free surface of the specimen is measured 157. so তার মানে আলফা আলফা গ্রেন আছে, সেখানে আরেকটা গ্রেন ফর্ম করেছে। ঠিক আছে, এই গ্রেনটা 157 ডিগ্রি ফর্ম করেছে। knowing that surface fluency of nickel is 2280, so surface fluency হলো surface fluency মানে বাতাসের সাথে যেটা, so alpha alpha, so এটা হলো 2280 and decrease with temperature at a rate of 0.55. so d gamma by dt এই ভ্যালুটা -0.55 দেওয়া আছে, তাহলে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে। এখন বলা হচ্ছে যে গ্রেন বাউন্ডারি ইন্টারফেসিয়াল টেনশন এট 1200, সো এই যে গ্রেন বাউন্ডারি ইন্টারফেসিয়াল টেনশন যেটা আছে, ইন্টারফেসিয়াল টেনশন যেটা আছে, তার মানে এই আলফা বিটা এই ভ্যালুটা কত হবে সেটা বের করতে বলছে 1200 ডিগ্রিতে। আর এই ভ্যালুটা আমরা এটা শুরু করতে, এই ভ্যালুটা দেওয়া আছে হলো 1060 তে। তো এই ভ্যালুটা 1060 তে দেওয়া আছে, এই ভ্যালুটা 1200 তে কত সেটা বের করতে হবে।
তার মানে এই ভ্যালুটাও 1200 বের করতে হবে আগে, তারপরে এই রিঅ্যাকশনটা ইউজ করতে হবে। সো এটা আগে 1200 বের করার জন্য আমরা এই ডি গামা বাই ডিটি এই যেটা আছে সেটাকে আমরা ইন্ডিকেট করলাম। ইন্ডিকেট করলে গামা ইজ ইকুয়াল টু আসবে হলো গামা আগের ভ্যালু টেম্পারেচারে মাইনাস এটা T2 মাইনাস T1। সো এটা ভ্যালু বসিয়ে নিয়ে আমরা 1200 রেজাল্ট বের করলাম, এন্ড দেন এটা আমরা অ্যাপ্লাই করলাম এখানে। সো এখানে অ্যাপ্লাই করলে থিটা ভ্যালু দেওয়া আছে কত 157.5। সো এটা কস্ট পেলাম। সো উই ক্যান ইজিলি ক্যালকুলেট ইট। সো এটা একটা অঙ্ক। আরেকটা মনে হয় আছে, সেটা হলো ওই adsorption related, সেটা হলো compute the amount of iron absorbed at the liquid solid interface in dilute nickel iron alloys। যেহেতু আমরা বলছিলাম dilute solutionable এটা হয়, মোল ফ্র্যাকশন দেওয়া আছে 0.1, 0.1 at 1450 এবং গামার একটা ইকুয়েশন দেওয়া আছে উইথ রেসপেক্ট টু আয়রন। সো আমাদের ফর্মুলা হলো এটা আমাদের ফর্মুলা gives additional isotherm দিয়ে। সো অ্যামাউন্ট অফ ম্যাটেরিয়াল অ্যাবজর্বড সেটা হলো এটা। সো গামা আয়রন, যেটা আমরা আয়রন কে কথা বলতেছি, গামা আয়রন সি কে আছে। যদি এটাকে আইডিয়াল সলিউশনে ট্রিট করি তাহলে সি আমরা মোল ফ্র্যাকশন দিয়ে রিপ্লেস করতে পারি। সো এটাও মোল ফ্র্যাকশন হবে, আর এখানেও এটাও মোল ফ্র্যাকশন হবে। ঠিক আছে, সো তাহলে আমাদের এই ভ্যালুটা আগে বের করতে হবে, ডি গামা বাই ডিএক্স। সো ডি গামা বাই ডিএক্স, সো গামার ইকুয়েশন দেওয়া আছে। সো এটাকে ডি গামা বাই ডিএক্স যদি করি এটা বাদ চলে যাবে, মাইনাস 150 হবে। সো এই ভ্যালুটা আমরা বসালাম মাইনাস 150, ইউনিট যা আছে তাই খেয়াল করো। ওকে, এর মোল ফ্র্যাকশন যেহেতু ইউনিটে কোনো চেঞ্জ হবে না, এখানে যা আছে তাই। সো আর্টস পার সেন্টিমিটার, আর এখানে জুলস পার মোল কে। ডি গামা দেওয়া আছে, এই ভ্যালুটা আছে 0.01, আর টি ভ্যালু আমরা দিলাম, আর এইটা ভ্যালু 0.1। সো আলটিমেটলি এটার ভ্যালু আসে হলো মাইনাস 0.0001, আর ইউনিট আসে হলো আর্ক পার সেন্টিমিটার উপরে আর জুলস পার মোল নিচে। সো আর্কস 1 জুল ইজ ইকুয়াল টু 7 আর্ক। সেটা কাটাকাটি করে আমরা আলটিমেটলি মোল পার সেন্টিমিটার স্কয়ার পেলাম। তো এই হলো আমাদের এই চ্যাপ্টারের মোটামুটি লাস্ট পার্ট। সো আমরা এটাকে যদি আবার সামারি করি, সো এটার মধ্যে অ্যাডজর্পশন রিলেটেড ইস্যুর মধ্যে আমরা যেটা দেখলাম সেটা হলো যে আমরা অ্যাডজর্পশনকে ডিফাইন করলাম যে সারফেসের মধ্যে কোনো একটা এলিমেন্ট বেশি কোয়ান্টিটিতে আছে কম্পেয়ার টু বাল্ক, এবং এটার মধ্যে দুইটা কারণে এটা হয়। সেটা হলো বন্ড যেটা ফর্ম করছে সেটা ভেরি উইক, স্ট্রং বন্ড না, যাতে করে ভিতরে পেনিট্রেট করতে পারে। আরেকটা হলো যে অ্যাটমগুলা যে ম্যাটেরিয়ালটা সারফেসে লেগে আছে সেই ম্যাটেরিয়ালের অ্যাটমের সাইজগুলো অনেক বড়, যার ফলে ভিতরে পেনিট্রেট করতে পারছে। সাধারণত এই দুইটা কারণে সারফেসে বেশি কোয়ান্টিটি থাকে বাল্কের তুলনা। ঠিক আছে, এবং এই যে অ্যাডজর্ব যেটা হচ্ছে সেই অ্যাডজর্বটা কতটুকু হচ্ছে সেটা আমরা মেজার করতে পারি বাই ইউজিং টু ডিফারেন্ট ফর্মুলাস। একটা গিবস অ্যাডজর্পশন আইসোটোপ সাধারণত সলিড লিকুইড বেলায় অ্যাপ্লাই করা হয়, আর যদি যে মলিকুলটা ইউজ করে সেটা যদি গ্যাস মলিকুলের কথা চিন্তা করি তাহলে সাধারণত ল্যাঙ্গুয়েজ অ্যাডজর্পশন আইসোটোপ সেটা ইউজ করা হয়। এবং অ্যাডজর্পশন দুই ধরনের হয়ে থাকে, ফিজিক্যাল কেমিক্যাল অ্যাডজর্পশন। ফিজিক্যাল অ্যাডজর্পশন লো টেম্পারেচার হয়, মাল্টি মলিকুলার থিক হতে পারে, কিন্তু কেমিক্যাল যেটা সেটা ওয়ান মলিকুলার থিক হয়, এবং এটা সাধারণত হাই টেম্পারেচার। এবং আমরা এটা কয়েকটা অ্যাপ্লিকেশন দেখলাম। তো এই হইলো আমাদের অ্যাডজর্পশন রিলেটেড ইস্যু। আমরা